ভোটের লড়াই এবার রাস্তায়। রাস্তা দিয়ে নবান্নের রাস্তায় পৌঁছানোর চেষ্টা বিজেপি তৃণমূলের। কেন্দ্রের পর রাজ্য বাজেটেও গুরুত্বপূর্ণ হয়ে উঠল রাস্তা। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গে 675 কিলোমিটার রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে মোদী সরকারের অর্থমন্ত্রক। শুক্রবার রাজ্য বাজেটে রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার দিয়ে কলকাতা সহ গোটা রাজ্যকে মুড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এদিন বাজেট পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 5 বছরের মধ্যে আমরা 46,000 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করব। আগামী 5 বছরের মধ্যে আমরা সমস্ত গ্রামীণ রাস্তাকে স্টেট হাইওয়ের সাথে সংযুক্ত করে দেব। আমি এই জন্য অর্থবর্ষে 500 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। আগামী দিন শুধু পথ চলা হবে মসৃণ আর মসৃণ, সরকারটাও হবে মসৃণ আর মসৃণ। যে সরকার কয়েক মাসের মধ্যে একটা নির্বাচন ফেস করতে চলেছে, সেই সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে কি করে? আমার তো এটাই প্রথম প্রশ্ন। উনি আলটিমেটলি এটা পূর্ণাঙ্গ বাজেটের নাম করে আমার মনে হয় তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেন নন্দীগ্রামে হলদি নদীর ওপর নন্দীগ্রাম হলদিয়া সংযোগকারী সেতু তৈরি হবে। কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত তৈরি হবে 4 লেনের রাস্তা। এছাড়া বাজেটে যে রাস্তা, ব্রিজ ও ফ্লাইওভার তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই তালিকায় রয়েছে বিটি রোডে টালা থেকে ডানলপ পর্যন্ত 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার, এয়ারপোর্ট গেট থেকে যশোর রোড এবং ভিআইপি রোড সংযুক্তিকরণের জন্য ফ্লাইওভার, উল্টোডাঙ্গা ও বাঙুর অ্যাভিনিউয়ের মাঝে 3 কিলোমিটার সংযোগকারী করিডর, রুবি কালিকাপুর ফ্লাইওভার, পথচারীদের জন্য স্কাইওয়াক, সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত ফ্লাইওভার, সোনারপুর বানতলা রোড থেকে সোনারপুর চক্রবেড়িয়া রোডের ওপর ফ্লাইওভার, ইএম বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত ফ্লাইওভার। এছাড়া ফিজিবিলিটি সার্ভের রিপোর্ট যথাযথ হলে উল্টোডাঙ্গা থেকে পোস্তা বাজার পর্যন্ত ফ্লাইওভার, পাইকপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত ফ্লাইওভার, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড বরাবর গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত ফ্লাইওভার, যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত ফ্লাইওভার, মাঝেরহাট থেকে টালিগঞ্জ পর্যন্ত ফ্লাইওভারের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি প্রস্তাব রাখছি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কর্পোরেশনটিকে পুনর্গঠিত করে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন নামে নতুন কর্পোরেশন তৈরি করা হবে। রাস্তা তৈরি করা ছাড়াও যাদের দায়িত্ব থাকবে নতুন ব্রিজ, উড়ালপথ তৈরি এবং এগুলো রক্ষণাবেক্ষণের কাজ। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যে বাস্তবতা নয়, ভোটের চমক দেখছে বিজেপি। আজকে ভোট অন অ্যাকাউন্টের নামে আমরা যে ভোটমুখী ভাওতা দেখলাম, যে প্রকল্পের প্রহসন দেখলাম, তা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করবে এই বিশ্বাস আমরা রাখছি। 1 ফেব্রুয়ারি মোদী সরকারের বাজেটে পশ্চিমবঙ্গে সড়ক উন্নয়নের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, বাংলায় 675 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। তার মধ্যে রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। 675 kilometer of highway works in the state of West Bengal at a cost of 25,000 crores, including upgradation of existing roads Kolkata Siliguri. ভোটমুখী তামিলনাড়ু, কেরল ও অসমেও রাস্তা তৈরির জন্য দেদার বরাদ্দ করেছে মোদী সরকার। আর ভিন রাজ্যগুলির জন্য বরাদ্দ বাংলার তুলনায় অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গে যেখানে সড়ক তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র 25,000 কোটি টাকা, সেখানে ভোটমুখী আরেক রাজ্য তামিলনাড়ুর জন্য বরাদ্দ 1,03,000 কোটি টাকা। আয়তনে পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট কেরলের জন্য মোদী সরকার বরাদ্দ করেছে 65,000 কোটি টাকা। প্রতিবেশী ছোট্ট রাজ্য অসমের জন্যও বরাদ্দ করা হলো পশ্চিমবঙ্গের থেকে বেশি, প্রায় 34,000 কোটি টাকা। ভোটের আগে রাস্তা তৈরির জন্য বাজেট বরাদ্দ নিয়ে কটাক্ষের সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। বলি, তোমরা আবার কি করবে? আমরা তো করে দিয়েছি। মালদাও হচ্ছে, ইসলামপুর রেডি হয়ে গেছে, কৃষ্ণনগর রানাঘাটের কাজটা করতে দেরি করছো তোমরা, সবটাই রেডি আছে। তো নতুন করে আবার কলকাতা শিলিগুড়ি কি করবে? এ কি হামাগুড়ি শেখাচ্ছ? বাঙালকে হামাগুড়ি শেখাচ্ছ? बंगाल में रोड बनाएगा चुनाव का टाइम में, আবার বলছে রুরাল রোড বানাবো, কোনো প্রয়োজন নেই, আমি সব করে দেবো। যারা জানে না তারা শুধু ভাওতা দেয়। শুক্রবারের বাজেটে রাজ্যের জন্য প্রচুর রাস্তা তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত বাজেটের রাস্তা দিয়ে বাংলার বিধানসভা ভোট জয়ের দরজা খুঁজে পাবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। রাস্তার পাশাপাশি রাজ্যের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই প্রকল্পে যে কোনো সময় যোগ দেওয়া যাবে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই প্রকল্প প্রতি বছর ধারাবাহিকভাবে চলবে।
এবং যারা এই প্রকল্পে পরে যোগ দিতে চান তারা যে কোনো সময় যোগ দিতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড প্রতি 3 বছর অন্তর রিনিউ করা যাবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। যদিও পুরনো অবস্থানে অনড় থেকে বিজেপি দাবি করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প আসলে ভাঁওতা। তিনি 10 কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বললেন আর তার জন্য বরাদ্দ করলেন মাত্র 1,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় এইটুকুনি অঙ্ক জানে যে 1,500 কোটিকে যদি 10 কোটি দিয়ে ভাগ করা হয় তাহলে মাথা পিছু কত টাকা স্বাস্থ্যের জন্য বরাদ্দ হয়। বাংলার মানুষের মধ্যে বুঝতে পেরেছেন যে ভোট সাথী ভোট পর্যন্ত, কিন্তু আয়ুষ্মান ভারত মৃত্যুর শেষ দিন পর্যন্ত। ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। স্বাস্থ্যসাথী ঢপের চপ, 3.5 কোটি লোক পেয়েছিল, একজনেরও নার্সিংহোমে কিছু হয়নি। আর এখন আলাপন বাবু মুখ্য সচিব আর স্বাস্থ্য সচিব হসপিটালের লোকদের ডেকে ডেকে বলছে, বেরিয়েছে আমাদের ফোন করে বলে দিচ্ছে, শ্রমিকদেরকেও বলেছে, সব্যসাচী দত্তকেও বলেছে যে আপনারা 3 মাসের জন্য কোনোভাবে চালিয়ে দেন, 3টা মাস ফেরাবেন না কাউকে, 3 মাসের পরে বুড়া আঙুল। এখন বলছে কার্ডও দিতে পারবো না, স্লিপ ধরিয়ে দেবো। আর চারিদিকে ধমকানি চমকানি দিচ্ছে যে ভোট অবধি কিন্তু সবাইকে চিকিৎসা দিতে হবে। অর্থাৎ এটা স্বাস্থ্যসাথীর কার্ড না, এটা হচ্ছে ভোট কার্ড। এটা একটা ভাঁওতা দিচ্ছে আপনাদের সবাইকে স্বাস্থ্যসাথীর নাম করে। বিধানসভা ভোটের আগে স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়ে তৃণমূল বিজেপির চাপানুতর সপ্তমে। মোদী সরকারের আয়ুষ্মান ভারত ভালো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বাস্থ্যসাথী, তা নিয়ে দুই শিবিরের বাগযুদ্ধের পারদ দিনে দিনে চড়ছে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত পরিবারের বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা মেলে। এর জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না এই পরিবারকে। সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস সুবিধা মেলে। আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে 30 টাকা দিয়ে একটি প্রিন্ট আউট নিতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আয়ুষ্মান প্রকল্পে 80% টাকা দেয় রাজ্য, বাকিটা দেয় কেন্দ্র, অথচ পুরো প্রকল্পের কৃতিত্ব নেয় মোদী সরকার। এই অভিযোগ করে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে সরে আসে রাজ্য। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পেও পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকার কভারেজ পাওয়া যায়। সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস সুবিধা মেলে। এই তালিকায় রয়েছে এইমস এবং ভেলোরের খ্রিস্টান মেডিকেল হসপিটালও। স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে একটি স্মার্ট কার্ড দেওয়া হয়, যা দেখালে সুবিধে মেলে। এ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করা নিয়ে শুরু থেকেই তৃণমূলকে নিশানা করে চলেছে মোদী সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পকে ভাঁওতা বলে দাবি করে বাংলায় এসে বারবার এ নিয়ে সরব হয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। এমনকি 31শে জানুয়ারির ভার্চুয়াল বক্তৃতায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পে শিলমোহর দেওয়া হবে। भारतीय जनता पार्टी की सरकार आने के बाद पहली कैबिनेट के अंदर हम ये प्रस्ताव करेंगे, प्रधानमंत्री आयुष्मान भारत योजना का पूरा फायदा भारतीय जनता पार्टी की सरकार को। রাজ্যের বাজেটে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পেই বাড়তি গুরুত্ব দিলেন। অনেকে বলছেন ভোটের আগে তৃণমূল সরকারের দুয়ারে সরকার কর্মসূচিতে সবথেকে বেশি সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী। সূত্রের খবর, মোট যত সংখ্যক আবেদন এসেছে তার প্রায় 70-72% স্বাস্থ্যসাথী। পর্যবেক্ষকদের একাংশের মতে স্বাস্থ্যসাথীর এই জনপ্রিয়তায় ভর করে বিধানসভার ভোট বৈতরণী পার হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল বরাদ্দ করে সম্ভবত সেটাই বুঝিয়ে দিলেন তিনি। সকলের অভূতপূর্ব সাহসিকতা এবং কর্মকাণ্ডের ফলে আমরা দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান এটাকে আমরা সাকসেসফুল করে তুলেছি। এটা কন্টিনিউ করবে, প্রতি বছর 2 মাস ধরে হবে। এবং আমরা এখন থেকে বলে দিচ্ছি, যার যার কোনো সমস্যা থাকবে তারা আগস্ট সেপ্টেম্বর মাসে প্রথমটি এবং দ্বিতীয়টি ডিসেম্বর জানুয়ারি মাসে আপনার সমস্যা লেখাতে পারবেন। বিজেপি যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে চালচুরির মতো অভিযোগ তুলছে, তখন অন্তর্বর্তী বাজেটে এবছর জুন মাসের পরও বিনামূল্যে রেশন ব্যবস্থা জারি রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কোভিড-19 মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে আমরা আগেই 2021-এর 30শে জুন অবধি বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা জুন 2021-এর পরেও চালু থাকবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 1500 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। লকডাউনের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের কমিউনিটি কিচেন অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। পাল্টা কৌশল হিসেবে দিদির রান্নাঘর চালু করেছিল তৃণমূল। এবার সেই উদ্যোগে সরকারি শিলমোহর পড়ল। রাজ্য বাজেটে কমিউনিটি কিচেন প্রকল্পের জন্য বরাদ্দ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অত্যন্ত দুস্থ মানুষ যেন দুবেলা খেতে পায়, সেজন্য মা নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্প মূল্যে কমন কিচেন অর্থাৎ রান্না করা খাবার চালু হবে। আমি এই বাবদ আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। কিন্তু অনেকদিন আগেও দক্ষিণ ভারতের একটি রাজ্যের অনুকরণ এখানে করা হয়েছিল, তো খুব একটা বেশি ফলপ্রসূ হয়নি। এটা ভোটের আগে চমক, দরিদ্র মানুষ খেতে পাবে, মানুষ বিনা পয়সায় রেশন পাবে, এটা তো প্রত্যেকটা দলই চায়, কিন্তু এরা দিতে পারছেন না। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর ঢালাও ঘোষণাকে কটাক্ষ করেছে বাম কংগ্রেস। তিনি 10 বছরে কিছু করতে পারলেন না, তিনি 3 মাসের বাজেটে সব করে দেবেন। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, ওর একটা মিথ্যাশ্রী একটা উপাধি দেওয়া যেতে পারে বাজারে পরে। 50 কোটি টাকার উপরে ঘাটতি, সবই তো বলছেন 5 বছরে কি করবেন। আরে 5 বছর তো আপনি নেই, আপনি আছেন তো আর 2 মাস, তার চেয়ে বেশি তো আপনি নেই। শিয়রে বিধানসভা ভোট, কয়েকদিনের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে 4 মাসের ভোট অন অ্যাকাউন্টে কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোয় বিপুল বরাদ্দের প্রস্তাব দিলেন। কর্মসংস্থান নিয়ে ঢালাও প্রতিশ্রুতি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তাজপুরে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হচ্ছে, এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। দেউচা পাচামিতে একটি বিরাট কয়লার মজুদ ভান্ডার পাওয়া গেছে। এই প্রকল্পগুলিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে দক্ষ অদক্ষ হাজার হাজার শ্রমিকের কাজের সুযোগ পাবেন। অশোকনগরে ওএনজিসি তেল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি বিরাট প্রকল্প চালু হচ্ছে, যা অচিরেই বিশ্বের শিল্প মানচিত্রে স্থান করে নেবে। উনি যে বন্দরের কথা বললেন, সেই বন্দরের ছাড় কেন্দ্রীয় সরকার, পারমিশন কেন্দ্রীয় সরকার দিয়েছে। ওএনজিসিতে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনা করে না। দেউচা পাচানি, তার সঙ্গে উনি বিরাট কর্মসংস্থানের হিসাব দেখিয়ে দিলেন যে প্রচুর কর্মসংস্থান হবে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের কোথাও কিছু করণীয় নেই। 1 জায়গায় 10 বলবে, টাকা 1 লাখের জায়গায় 50 কোটি বলবে, এই করে করে ফাজিং করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হয়। তাই এটা বাজেটটা ফাজেট। বাংলার বিধানসভা ভোটের আগে মনীষীদের নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। এবার তার ছাপ পড়ল বাজেটেও। 23শে জানুয়ারি নেতাজির 125তম জন্মদিবসে রাজ্যে কার্যত কর্মসূচির প্রতিযোগিতায় নেমেছিল তৃণমূল এবং বিজেপি। শুক্রবার রাজ্য বাজেটে নেতাজির নামে একাধিক প্রকল্পে বরাদ্দ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশে নেতাজি ব্যাটালিয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। জেলায় জেলায় জয় হিন্দ ভবনের জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। নিউ টাউনে আজাদ হিন্দ সড়কের জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। বর্তমান কেন্দ্রীয় সরকার যোজনা কমিশন তুলে দিয়েছেন। আমরা এ বিষয়ে নেতাজির অবদানের কথা স্মরণে রেখে রাজ্যে একটি যোজনা কমিশন গঠন করব। এই কমিশনের নাম হবে নেতাজি রাজ্য যোজনা কমিশন। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 5 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। নরেন্দ্র মোদী বলে দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের নাম করে দিয়েছে। দিদি কি বসে থাকবে? দিদি এবার নেতাজিকে নিয়ে পড়ে গেল, এবার নেতাজিকে নিয়ে কামড়াকামড়ি হলো, শুরু হয়ে গেল। মোদি আর দিদির মধ্যে এবার নেতাজিকে নিয়ে কামড়াকামড়ি। আরে নেতাজি তো নেতাজি রে ভাই, এতদিন তোমাদের নেতাজির কথা মনে পড়েনি, এখন মনে পড়ছে কেন? 10 বছরে নেতাজি মনে পড়েনি? তাহলে নেতাজিটাকেও আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য মোদিকে দরকার হয়? কদিন আগে আপনি তো পুলিশের ব্যাটালিয়ন করলেন, তখন তো নেতাজি ব্যাটালিয়ন মনে পড়েনি। নেতাজি রাজ্য যোজনা কমিশন করবো মানেটা কি? রাজ্য যোজনা পর্ষদ 2.5 বছর সভা হয়নি, তার চেয়ারপারসন মুখ্যমন্ত্রী নিজে। 23শে জানুয়ারি নেতাজির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় এসে এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাসভবনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেদিন সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার প্রতিবাদে বক্তৃতা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। आप लोग थोड़ा सा शांत हो जाएं। मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना है आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। সেই ঘটনা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানুতোর। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনেও সেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি বিধায়করা।
অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকা এদিন বাজেট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এমনটা কেন হবে সেই প্রশ্ন তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। ওঠে জয় শ্রীরাম স্লোগান। Mr. Tika, ask your member to please take him away. Please take him away. Take him away. এই নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ স্পিকার। Mr. Tika, I have to take harsh action against him. I warn him. Please. বিজেপি বিধায়কদের হইহট্টগোলে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। 4-5 মিলেই যদি এই অবস্থা হয় তাহলে বুঝতে পারছে কি অবস্থা। রাজ্যপালের ভাষণের মাধ্যমে কিন্তু বাজারটা হয়, কিন্তু এই বছর কি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে উনাকে বাদ দিয়ে, উনাকে অসম্মান করে দিয়ে বাজারটা পেশ করা হলো। তাকে আমরা বিরোধিতা করে আজকে আমরা বাইকট করে ওয়াকআউট করে আমরা বেরিয়ে। আমরা বারবার তুলেছি বিএ কমিটিতে, কিন্তু এই সরকার তো কারো কথা শুনে না। উনি বলছেন আমার টাকা নেই, উনি বলছেন কেন্দ্র টাকা দেয় না, তাহলে উনি কোথা থেকে 3 লক্ষ কোটি টাকা পাবেন সেটা কি উনি বলবেন? তা তো বলবেন না উনি। তাই আজকে অমিত মিত্রকে এখানটায় আনা হলো না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই আজকে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিয়েছেন। বিজেপি বিধায়করা ওয়াকআউট করার পর বাজেট পড়তে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন এ রাজ্যে 60 বছরের বেশি বয়সী সমস্ত মানুষ এবং বিধবারা পেনশন পাবেন। এর জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনায় ক্ষতির ধাক্কা সামলাতে পর্যটন শিল্পের জন্য বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা এই প্রকল্পের আওতায় আসবে। এই প্রকল্পে 50,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে এবং সুদের 50% প্রথম বছরে রাজ্য সরকার বহন করবে। আগামী 5 বছরের জন্য নতুন একটি ইনসেনটিভ স্কিম ঘোষণা করছি, যেটি আগামী অর্থবর্ষ থেকে শুরু হবে। আমি যাত্রী পরিবহনের সব রকম যানবাহনের রোড ট্যাক্স 1 জানুয়ারি 2021 থেকে 30 জুন 2021 অবধি 2 কোয়ার্টার মুকুব করার কথা ঘোষণা করছি। 10 লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাতৃবন্দনা নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আরো 10 লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী দুস্থ নারীদের নিয়ে গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলোকে ব্যাংক থেকে, মূলত কোঅপারেটিভ ব্যাংকগুলো থেকে আগামী 5 বছরে 25,000 কোটি টাকা ঋণদানের ব্যবস্থা করা হবে। আমি এর জন্য আগামী অর্থবর্ষে 150 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। বলছেন আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। এর মানে কি? ভোটের 2 মাস আগে 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি হবে? এটা কোথা থেকে হবে? শুক্রবার কার্যত বিরোধীহীন বিধানসভাতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। বাম কংগ্রেস আগেই বাজেট বয়কট করেছিল। এদিন অধিবেশন শুরুর পর বিজেপিও ওয়াকআউট করে। মোদী সরকারের বাজেটের পর এবার মমতা সরকারের বাজেট ঘিরেও জোর রাজনৈতিক বিতর্ক। এরই মধ্যে দলবদলের পর একের পর এক প্রাক্তন তৃণমূল মন্ত্রী বিধায়কদের বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরেও সরগরম ভোট রাজনীতি। বাড়ির সম্পর্কে যারা আমার বউ আর বৌদি চাকরি পেয়েছে ঠিকই, এছাড়া তোমার হচ্ছে আমি 62 জনকে চাকরি দিয়েছি, তারা সবাই হচ্ছে দলের কর্মী। ঠিক বিধানসভা ভোটের মুখে টেট বোমা ফাটিয়েছেন পূর্ব বর্ধমানের কালনা তৃণমূল ত্যাগী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। বিজেপিতে গিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে কালনার বিধায়কের স্বীকারোক্তি হুলস্থুল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে জোরদার। ভোটের মুখে টেটে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতেই রাজ্যের শাসক দলের দিকে পরের পর প্রশ্নবাণ ছুড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সত্যটা তিনি বলেছেন, সত্যর সঙ্গে সত্যের কোনো বিরোধ নেই, তো সত্য সত্যই, উনি সত্য কথা বলেছেন। আপনাদের ওখানে স্বাগত জানানো উচিত তার এই স্বগতোক্তির জন্য, তার আত্মশুদ্ধি। হ্যাঁ, নিঃসন্দেহে তার বক্তব্যকে আমরা স্বাগত জানিয়েছি। তিনি বলেছেন আমার হাত দিয়েও হয়েছে, তা তিনি সত্য কথা বলেছেন। এই সত্যবাদিতাকেই তো স্বাগত জানাচ্ছি। সত্যই তো মানুষের আসল ধর্ম। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বাম এবং কংগ্রেসও। বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলের এমএলএ, হালে না হয় বিজেপি হয়েছেন, তিনি এখন বলছেন যে আমার পরিবারের স্ত্রী সহ বৌদি সহ 46 জনের চাকরির ব্যবস্থা আমি করেছি। আমি তৃণমূলের নেতা, এমএলএ। কে করিয়েছে? তৃণমূলের নেতারা, টাকা নিয়েছে তারা। এবার তৃণমূলের নেতারা বলছে না আমরা টাকা নিইনি, যা করার করেছে বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলের এমএলএ। হয় এমএলএ, নয় নেতা, নয় মন্ত্রী, নাহলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আমি বলবো হিম্মত থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। বহুবার বলেছি, বিধানসভায় বহুবার আলোচনার জন্য নন অফিসার রেজিস্ট্রেশন দিচ্ছি, করেনি।
আজকে ধর্মের কল বাতাসে নড়ে তাদের পার্টিরই লোকেরা আজকে বাধ্য হয়ে বাস করে। দুর্নীতি এইভাবেই ফাঁস হয়, নিজের দলের লোকেরাই ফাঁস করে, অন্য কেউ ফাঁস করে না। যার অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধীরা। সেই কালনার বিধায়ক ও বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডুর উদ্দেশ্যে তার প্রাক্তন দল তৃণমূলের পাল্টা প্রশ্ন, টেটে স্বজনপোষণ হয়ে থাকলে এতদিন কেন মুখ খোলেননি তিনি? ভোটের মুখে বিজেপিতে যাওয়ার পর কেন এ ব্যাপারে সরব হলেন? 2014 সালে আমি তখন দায়িত্বে, বর্ধমান জেলার একটিমাত্র গন্ডগোল হয়েছে, একটিমাত্র বিধায়কের এলাকায়। এই যে দলত্যাগী বিধায়ক যে কথা বলছেন, একমাত্র তার গোষ্ঠী শুদ্ধ বাড়ির ড্রাইভার পর্যন্ত সেখানে অ্যাপয়েন্টমেন্ট পায়। আপনারা তখন সমস্ত গণমাধ্যম সেটা সরব হয়েছিলেন। সেই তৎকালীন সেই বিধায়ককে আমি বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম, এগুলো কি শুনছি, এগুলো কি বলা হচ্ছে? উনি নীরব ছিলেন। আমি কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, প্রাক্তন সাংসদ, তার কাছে যাব। কুণালদা, বিশ্বজিৎ কুণ্ডু নিজে বলছেন 2014 সালে গোটা রাজ্যে টেট কেলেঙ্কারি হয়েছিল, সব চাকরি পেয়েছিলেন তৃণমূল ঘনিষ্ঠ লোকজন। বিশ্বজিৎ একাই পার্টির কথায় 62 জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করেছিলেন। শুধু তাই নয়, একেবারে বিস্ফোরক স্বীকারোক্তি যে স্ত্রী এবং বৌদিকেও চাকরি দিয়েছেন। কুণালদা, একদিকে তো সিবিআই দেখছি প্রতিদিনই কয়লা এবং গরুকাণ্ডে তদন্ত হচ্ছে, রোজ কিছু না কিছু রেড হচ্ছে, তারপরে আবার বনসহায়ক বলুন কিংবা এই টেট কেলেঙ্কারির তদন্ত শুরু হবে না তো? আপনার সময় শুরু কুণালদা এখন। আমি খুব ছোট করে বলতে চাই যে 14 সালে যদি হয়ে থাকে তাহলে এই বিশিষ্ট ব্যক্তি 2021 সালে বলছেন, সবাই বুঝতে পারছেন বিজেপিতে যেতে হয়েছে, ফলে দলকে মেলাইন করার জন্য তাকে কিছু আবোল তাবোল কথা বলতে হবে। সবচেয়ে প্রথম কথা, এর মধ্যে নিখুঁতভাবে যেটা পাওয়া গেল, উনি নিজের বাড়ির দু একজন আত্মীয়ের কথা বললেন, তাহলে চাকরিগুলো প্রথম আর ওর বাড়ির থেকে ছেড়ে দেওয়াটা শুরু হোক, তারপর যেন উনি এই অভিযোগগুলো করেন। এটা কোনো হাওয়ায় একটা ছেড়ে দিলাম এবং মেলাইন করে দিলাম এটা কথা নয়। যারা চাকরি পেয়েছেন তারা বিভিন্ন দলের সমর্থক হতে পারেন, সেখানে তো রাজনৈতিক ইয়েটা বড় কথা নয়, পরিচয়টা, কিন্তু তারা তো বিভিন্ন দলের সমর্থক হতেই পারেন। তার মানে কি শুধু তৃণমূল নাকি, অন্য দলও আছে? আর যদি কথা ওঠে যে একজন দুজন এই ঘটনাটার সঙ্গে যুক্ত, তাহলে তো অনেক দিন আগে থেকেই এই ব্যক্তির নাম যুক্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আজকে বিজেপি যার কথা তুলনা নাচছে, বিজেপি তো তার বিরুদ্ধে আন্দোলন করছিল, আজকে তাকে নেতা বানালো কি করে, তার হাতে দলের পতাকা দিল কি করে? তৃণমূল তো সেই জায়গাটায় কোনো বলছে না যে তাকে তোমরা নিয়ে রাজার পাট দাও, তো দিচ্ছে তো বিজেপি। ফলে যে দু একজন এই ধরনের ঘটনা ঘটিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের এখন বিজেপি নিচ্ছে। ফলে আর বাকিটা তো এখন সাজানো চিত্রনাট্য বলতেই হবে। একটা দল চেঞ্জ করেছে, তার নিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জাস্টিফাই করার জন্য মেলাইন করছে। সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন একটা তো নিঃসন্দেহে যে আপনারা রাজ্য বিজেপি এবং অবশ্যই জেলা বিজেপি প্রথম এই অভিযোগ সামনে এনেছিলেন সংবাদ মাধ্যমে এই খবর দেখানোর পর, যে এই বিশ্বজিৎ কুণ্ডুর স্ত্রী এবং বৌদি অর্থাৎ পরিবার পরিজনরা তারা টেটে চাকরি পেয়েছে। সরাসরি আপনারা দুর্নীতির অভিযোগ এনেছিলেন এই বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে। যাই হোক, বিচিত্র সময় সব কিছু পাল্টে যায়, কিন্তু আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে দরজা খুলে রেখে এত যোগদান মেলা করে কেমন লোক ঢোকাচ্ছেন? এই জন্যই প্রশ্ন করছি যে যিনি 62 জনকে তৃণমূল নেতা নেত্রী, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিলাম যে ওনার কোনো ভূমিকা ছিল না, তৃণমূল নেতা নেত্রীরা কালীঘাট থেকে হয়তো নির্দেশ গেছিল, নিতে হয়েছে, নিজের স্ত্রী এবং বৌদিকে প্রাথমিক শিক্ষকের সরকারি চাকরি যিনি পাইয়ে দেন, সেই রকম লোক আপনারা দলে নিচ্ছেন? মানে এই নির্দেশ তো আর নিশ্চয়ই কালীঘাট থেকে যায়নি, দিন রাত পরিশ্রম করে এ রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা যে পরীক্ষার জন্য তৈরি হয়, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে যে মানুষ নিজের পরিবারের স্ত্রী বৌদিকে চাকরি করিয়ে দেন, সেই রকম মানুষকে দলে নিচ্ছেন আপনারা? আপনার সময় শুরু এখন। দেখুন, বছর 3 আগে আমাদের দিলীপদা একটা কথা বলেছিলেন, তোমার সিল তোমার নোড়া, ভাঙবো তোমার দাঁতের গোড়া। দেখুন, এই বিশ্বজিৎ বলুন, রাজীব বলুন বা যেই বলুন, এরা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা তৈরি করেছেন স্বয়ং মমতা ব্যানার্জি। আজকে বিশ্বজিৎকে কেন পশ্চিমবঙ্গের মানুষ দেখবে? আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা কেন শুনবে? এই মমতা ব্যানার্জি তো বলছেন 294টা সিটে আমি প্রার্থী। পশ্চিমবঙ্গের মানুষ তো মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছিলেন। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে বলেন যে দুর্নীতি হয়েছে, তো আপনি কি করছিলেন? আপনি কেন তদন্ত করেননি? যদি তার জন্য বনমন্ত্রী দায়ী থাকেন, বনমন্ত্রীর বিরুদ্ধে কেন অ্যাকশন নেননি? আজকে এই যে নাটকগুলো চলছে, অর্থাৎ পিসি ভাইপোর কোম্পানি গোটা পশ্চিমবঙ্গকে যে লুট করছে,
দীর্ঘদিন ধরে আমরা এই কথা বলেছি যে পশ্চিমবঙ্গের যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা গরিব ছাত্রছাত্রী, যারা টাকা দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের চাকরি হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও, অথচ সেই সমস্ত চাকরি বিক্রি হয়েছে। এটা আপনি দেখুন, তদন্ত করে দেখুন, বিক্রি হয়েছে 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 15 লাখ, যার কাছে যেমন পেরেছে। যারা বিক্রি করলেন তাদেরই তো নিচ্ছেন। এবার ওইখানেই আসছি যে আজকে দেখবেন যে কোনো অপরাধ হওয়ার পরে আমাদের আইনে একটা প্রভিশন আছে রাজ সাক্ষী থাকার। আজকে যে কথাগুলো আপনারা বলছেন, যারা বলছেন তারা আসলে রাজ সাক্ষী। আজকে এই যে করাপশন, এই যে সিস্টেম, সেই সিস্টেম তারা ভাঙতে এসছে। সেই সিস্টেম যারা ভাঙতে আসছে তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। এই কারণে পিসি ভাইপো মিলে গোটা পশ্চিমবঙ্গকে লুট করছে, একটা প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করে দিল। যারা আজকে 25 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়েছিল, 35 বছর বয়স হয়ে গেল, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পেল না, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে টাকা দিতে পারেনি, কালীঘাটে টাকা পৌঁছাতে পারেনি বলে। আমরা বলছি এর তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এর সাথে যুক্ত আছে সকলকে জেলে পড়া উচিত। এবং যারা এই সিস্টেমের পক্ষে এসে এই সিস্টেমকে ভাঙার জন্য আসছেন বা আগামী দিনে আসবেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সিস্টেমকে ভাঙতে হবে। একদম। প্রণয়দা একটা প্রবাদ দিয়ে শুরু করেছেন, আমি আরেকটা প্রবাদ না বলে পাচ্ছি না। প্রণয়দা বলছেন যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। আমার তো আরেকটা প্রবাদ মনে পড়ছে যে খাল কেটে কুমির আনা, সেরাম হয়ে যাচ্ছে না তো ব্যাপারটা? যারা সিস্টেমটাকে কোরাপ্ট করলেন তাদেরই নিমন্ত্রণ করে সিস্টেম ভাঙার জন্য ডাকছেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে নানা অভিযোগে আন্দোলনের সূত্রপাত হয় বাম আমলে। 2011-তে সরকার বদলায়, কিন্তু টেট নিয়ে জটিলতার ছবিটা আজও বদলায়নি। দুর্নীতি, স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ, হাজার হাজার মামলা, যেন এসবের মধ্যে ফেসে আছে টেটের ভাগ্য। কিন্তু কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ কি? প্রশ্ন তুলছেন অসংখ্য তরুণ তরুণী, যারা পরীক্ষায় পাশ করার পরও হাপিত্তেশ করে বসে আছেন চাকরির আশায়। তাদেরই একজন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিবানন্দ কুলু। গোটা সংসার চালান টিউশন করে। 25 বছর বয়সে টেট দিয়েছিলেন, পাশও করেছিলেন শিবানন্দ, কিন্তু চাকরি আজও পাননি। রেজাল্ট যখন আউট হয় বুঝতে পারি রেজাল্ট দেখে যে টাকা দিতে পারেনি জন্য হয়নি। আমার তো মনে হয় কোনো তদন্ত হওয়া উচিত এই বিষয়ে। ইতিমধ্যেই বেশ কয়েক হাজার কর্মপ্রার্থী তারা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিতে সরব হয়েছেন। সরাসরি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক পদে, সেই অভিযোগে তারা যেমন সরব হয়েছেন এবং এর পাশাপাশি শাসক দলের নেতা এবং কর্মীদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে বারবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 5 বছর আগে বিধানসভা ভোটের আগে ফের সামনে আসে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা বা টেটের দুর্নীতির অভিযোগ। সেবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী টেটে বসলেও সাফল্যের হার ছিল মাত্র 1%। তারপর থেকেই রাজ্য জুড়ে টেটে চূড়ান্ত দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে সরব হন পরীক্ষার্থীদের একাংশ বিরোধীরা। তাদের অভিযোগ ছিল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অধিকাংশই তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। আরও একটা ভোটের মুখে প্যান্ডোরার বাক্সটা কার্যত হাট করে খুলে দিয়েছেন কালনার বিধায়ক। টেট কেলেঙ্কারি হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে 2014 সালের যে নিয়োগ হয়েছে সমস্তটাই হচ্ছে তৃণমূলের কর্মীরা বা তৃণমূলের পছন্দের লোকেরা চাকরি পেয়েছে। অতএব হচ্ছে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি কলঙ্কিত হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি নিজেই করেছে। টেট দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে গুচ্ছ গুচ্ছ মামলা ঝুলছে। কর্মপ্রার্থীরা অসহায়, কবে চাকরি পাবেন কেউ জানেন না। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিথিকা আদকও তাঁদেরই একজন। বিথিকা প্রশিক্ষিত কর্মপ্রার্থী, ডিলিট করেছেন। 2015-তে টেট পরীক্ষায় অকৃতকার্য হন। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অভিযোগ টেটে অকৃতকার্য হয়েও কারো বদান্যতায় চাকরি পেয়েছেন এমন 14 জনের নাম বিথিকা জানেন। সত্তর্ধ অসুস্থ বাবা বেকার ভাইয়ের মুখ চেয়ে চাকরির জন্য বিথিকা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ এবং আমি খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি, যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করেছি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমারও একটা চাকরির খুব দরকার, কিন্তু কেউ টেট ফেল করে চাকরি করছে, অথচ আমরা সেই জায়গায় সমান সমান যোগ্যতা সম্পন্ন হয়ে চাকরি পাচ্ছি না বা আমাদের দেওয়া হচ্ছে না। এটাই আমার মূল অভিযোগ। এই প্রেক্ষাপটেই একদা পিটিটিআই আন্দোলনের প্রথম সারির মুখ, একসময় তৃণমূলের ঘনিষ্ঠ, আর এখন বিজেপিতে যাওয়া পিন্টু পাড়ুই আরও মারাত্মক অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে সেই সময়ে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় ব্রাত্য বসু, সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মমতা ব্যানার্জি, সেই সময় যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন মাননীয় মানিক ভট্টাচার্য, সমস্ত বিষয়টাকে নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে প্রকৃত তদন্ত করা হোক। সরকারি পরীক্ষা সরকারের নিয়ম মেনে হয়। অনেকে এখানে খোঁচা দেয়, বিভিন্ন অভিযোগ তোলে, মামলা মোকদ্দমাও হয়।
এবার এখানে যেটা আমাদের রাজ্য সরকারের, এখানে আমাদের যতটুকুনি জানি কোনো দুর্নীতির কোনো প্রশ্ন নেই। কিন্তু অনেকেরই প্রশ্ন, যে পরীক্ষার সঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ কর্মপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত, তা নিয়ে এমন ছেলেখেলার কথা ভোটের মুখে কেন সামনে আসছে? কেন আগেই তা সামনে আনা হয়নি? নির্লজ্জভাবে একবারই সবাই চাকরি পেয়ে গেল, অথচ তার চেয়ে যোগ্য লোকেরা চাকরি পেল না, এটা আর কখনো হয়েছে বলে আমার মনে হয় না, হয়নি বলেই আমি জানি। মজার কথা হচ্ছে, দল ছেড়ে বেরিয়ে গিয়ে এই কথাগুলো তারা প্রকাশ করছেন। মমতার সরকারের এই একটা দুর্ভাগ্য যে তার দলের যে দু একজন লোক এরকম রয়ে গেছেন, যারা এই সময় মতো সমস্ত ব্যবস্থা করে ৬২ জনকে চাকরি দিয়ে তারপরে বিজেপিতে গিয়ে বলছেন ৬২ জনকে চাকরি দিয়েছে, এটা দুর্নীতি হয়েছে। তো এই দুর্নীতিটা উনি এখানে থাকলেই বলতে পারতেন, তাই না? শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, কিন্তু সেই কারিগরদের নিয়োগের ক্ষেত্রে ভুরে ভুরে দুর্নীতির অভিযোগ। পাইয়ে দেওয়ার রাজনীতি কেন? কার স্বার্থে? কোন স্বার্থে? কার দায়? এইসব নিয়ে তর্জা চলছে বহুদিন ধরে, কিন্তু লক্ষ লক্ষ কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ এখন কার্যত লালফিতের ফাঁসে বন্দী। পূর্ব বর্ধমানের গৌতম পাল 2015 সালে টেট উত্তীর্ণ, ডিলিট ডিগ্রি আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের AA বিএড করা গৌতম এখন কাটোয়া থানা সিভিক ভলেন্টিয়ার। এই পরিস্থিতি দাঁড়িয়ে এজও দাঁড়িয়ে গেছে বহুত, যা আগামী দিনে হয়তো আর পড়াশোনা করে পড়াশোনার প্রতি আমার এনার্জি থাকবে না বা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যেই সময়টায় ছিলাম সে 2014 সালে আমি টেট কোয়ালিফাই করেছি, সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি, বা টেট কোয়ালিফাইয়ের পরে যে একটা প্যানেল হয় সেই প্যানেলে এখনও স্থান পাইনি। সূত্রের দাবি, তৃণমূল জমানাতেই কলকাতা হাইকোর্টে টেট নিয়ে 20,000-এরও বেশি মামলা হয়েছে। সবচেয়ে বেশি হইচই হচ্ছে যে টেট নিয়ে তার নোটিফিকেশন হয়েছিল 2014 সালে। 2015 অগস্টে হয় টেট পরীক্ষা, কিন্তু পরীক্ষার কিছুদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। পরিস্থিতি বিচার করে পরীক্ষা পিছিয়ে 2015 অক্টোবরের দিন ঠিক করে বোর্ড, কিন্তু ফের হাইকোর্টে মামলা হয়। মামলার কারণ, NCTEর গাইডলাইন অনুযায়ী টেট দেওয়ার জন্য পরীক্ষার্থীদের 2.5 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু বোর্ডের বেঁধে দেওয়া সময় ছিল 1.5 ঘন্টা। তখন বিচারপতি গিরিশ গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পরীক্ষা 2.5 ঘন্টারই নিতে হবে। 2015 11 অক্টোবর টেট হয়, কিন্তু এবার পরীক্ষার দিনেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। ফের হাইকোর্টে মামলা হয়। পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা ঠিক, তবে কোনো পরীক্ষার্থী এতে জড়িত নয়। তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মামলা খারিজ করে বলেন, প্রশ্নপত্র কারো হাতে গেছে এমন প্রমাণ নেই। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারীরা। সেই মামলা এখনো বিচারাধীন। 2014 নোটিফিকেশন অনুযায়ী টেট নেওয়া হয় 2015 16 অগস্ট। পরীক্ষার ফল ঘোষণা হয় 2014 সালে। 2017-তে টেট নিয়ে RTI করেন পরীক্ষার্থীদের একাংশ। তথ্য জানার অধিকার আইনে উত্তরপত্র দেখার পর তারা দাবি করেন টেটের 11টি প্রশ্ন ভুল। ফের হাইকোর্টে মামলা হয়। কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ওই প্রশ্নপত্র খতিয়ে দেখতে বলে। প্রশ্নপত্র খতিয়ে দেখে বিশ্বভারতী রিপোর্ট দেয় 11টি প্রশ্ন নয়, 6টি প্রশ্ন ভুল আছে। তখন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, যাঁরা ওই 6টি প্রশ্নের উত্তর লিখেছেন তাদের 6 নম্বর দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে 2018-তে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি। বহাল থাকে সিঙ্গল বেঞ্চের রায়। 2019 সালে সুপ্রিম কোর্টে স্পেশাল পিটিশন দাখিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা গ্রহণ করেনি সর্বোচ্চ আদালত। মামলাটি আবার ফিরে আসে হাইকোর্টে। আর এই প্রেক্ষাপটে কয়েকজন পরীক্ষার্থী সকলকে 6 নম্বর দেওয়ার দাবিতে মামলা করেন হাইকোর্টে। তাঁদেরই একজন হুগলির পান্ডুয়ার পায়েল বাগ। প্রশিক্ষিত এই প্রার্থী 2015-তে টেট দেন, পাশও করেন, কিন্তু চাকরি পাননি। অভিযোগ, হাইকোর্ট যে 6 নম্বর দেওয়ার কথা বলেছিল তাও দেওয়া হয়নি। কোর্টের অর্ডারেই আমাদেরকে ফর্ম জমা নেওয়া হয় এবং ফর্ম জমা নেওয়া হওয়ার পরেও ইন্টারভিউয়ের কথা বলাও হয়, কিন্তু সেটাও এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, কন্টেমও ওঠেনি এবং এখনো পর্যন্ত ওই ফর্ম জমা পর্যন্তই হয়ে আছে। এখনো পর্যন্ত সেই 6 নম্বরও আমরা পাইনি, চাকরিও পাই। এখন খুবই খারাপ। আমরা বেকার ছেলে মেয়ে, আমাদের তো আর সেরকম কোনো আর্নিং সোর্স নেই যে আমরা বেকার ছেলে মেয়ে। আমাদের তো সেরকমভাবেই চলছে, যেরকম চলছিল। এরপর লকডাউনের পরে আরও মানুষের যেরকম খারাপ অবস্থা হয়েছে, আমাদেরও ঠিক সেরকম একই খারাপ অবস্থা। এরই মধ্যে আরও মামলা হয়েছে টেট নিয়ে। আদালতের নির্দেশ সত্ত্বেও 6 নম্বর কেন দেয়া হলো না, এই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি হয়। বিতর্কের পর কিছু পরীক্ষার্থীর নথি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়, কিন্তু চাকরি হয়নি কারো, 6 নম্বরও যোগ হয়নি।
সেই মামলা এখনো চলছে। 2015-তে নেওয়া টেটে 42,000 নিয়োগ সম্পূর্ণ হয় 2017 ফেব্রুয়ারিতে। সেই সময় প্রচুর মামলা হয় কলকাতা হাইকোর্টে। মূলত অভিযোগ ছিল নির্বিচারে প্রশিক্ষণ না থাকলেও তৃণমূল নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের নিয়োগ করা হচ্ছে। সেই মামলা এখনো কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এছাড়াও টাকার বিনিময়ে চাকরির অভিযোগ এবং 2014 টেট নোটিফিকেশন অনুযায়ী 42,000-এর নিয়োগ বাতিলের দাবিতে করা দুটি পৃথক মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন। আমাদের অভিযোগ ছিল দুটো মামলাতেই যে যারা 6 নম্বর ভুল করেছে সেখানে চাকরি পাচ্ছে না, এবং যাদের চাকরি দেওয়া হয়েছে পুরোটাই টাকার বিনিময়ে, যারা রুলিং পার্টি তাদের লোকজনকে দেওয়া হচ্ছে, আর সাধারণ লোককে 15 লাখ 20 লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। যারা মেরিটোরিয়াস তাদের কাউকে চাকরি দেওয়া হচ্ছে। এই অভিযোগেই আমাদের মূলত মামলা ছিল। টেট দুর্নীতির অভিযোগ ঘিরে হইচইয়ের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতা রাজপথে। বচসা, তর্কাতর্কি, শেষে ধস্তাধস্তি, সব মিলিয়ে আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের সঙ্গে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় শুক্রবার দুপুরে। পূর্ণ শিক্ষকের মর্যাদা, বেতন কাঠামো পরিবর্তন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত 50 দিন ধরে সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ অবস্থান চালাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের সংগঠন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। শুক্রবার ছিল তাদেরই নবান্ন অভিযান। সেই কর্মসূচি অনুযায়ী এদিন বেলা 12টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হন প্রায় 1000 খানেক বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষক। তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনীও। বিক্ষোভকারীদের সেখানেই আটকে দিতে এসএন ব্যানার্জি রোড ও লেনিন সরণি সংযোগস্থলে ব্যারিকেড তৈরি করে দেয় পুলিশ। আনা হয় জলকামান, কিন্তু নিজেদের কর্মসূচি নিয়ে অনড় ছিলেন পার্শ্ব শিক্ষকরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয়, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি। এদিনই ছিল রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ। আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা সিদ্ধান্ত নেন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবেন, কিন্তু পুলিশের সঙ্গে বৈঠক করেও তার অনুমতি মেলেনি। ফলে ক্রমেই বাড়তে থাকে উত্তেজনা। এরপর দুপুর 3টা নাগাদ হঠাৎই গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা। বাধা দেয় পুলিশ। বদলে রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীদের একাংশ। প্রথমে বচসা, তর্কাতর্কি, আর তারপরে ধস্তাধস্তি বেঁধে যায় দুপক্ষের। ওয়েলিংটনে রয়েছি আমি। ছবিটা দেখানোর জন্য বলবো কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং বাহিনীর যারা অন্যান্য সদস্য তারা রয়েছেন। পার্শ্ব শিক্ষক যারা ছিলেন তারা এখান থেকে নবান্ন অভিযানের পরিকল্পনা ছিল, কিন্তু পুলিশ আধিকারিকরা তাদের আটকান। এরপরই তারা দাবি করেন যে তারা এখান থেকে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করা। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের 3রা জুন ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিল, দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে ছিল পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। সেই সিদ্ধান্ত ওনাকে কার্যকর করতে হবে। এরপরেও দীর্ঘক্ষণ রাস্তায় বসেছিলেন আন্দোলনকারীরা। পরে বিকেল 5টা নাগাদ বিক্ষোভকারীরা রাস্তা থেকে উঠে যান। এরই মধ্যে ভোট অন অ্যাকাউন্টে তাদের জন্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্যারা টিচার যারা পার্শ্ব শিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক, বিশেষ শিক্ষকদের গুরুত্বের কথা বিবেচনা করে আগামী অর্থবর্ষ থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতি বছর 3% হারে বর্ধিত পারিশ্রমিক পাবেন। একই সঙ্গে তারা 60 বছর বয়স পার হওয়ার পর 3 লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা হিসেবে এককালীন পাবে। সরকার প্যারা টিচারের কথা বলছেন, আর প্রতিদিন প্যারা টিচারদের ওপরে লাঠিচার্জ হচ্ছে। প্রতিদিন প্যারা টিচাররা ধর্নায় বসছে। প্রায় গত 1 বছর ধরে কোনো দিন সল্টলেকের বিকাশ ভবনের সামনে ফুটপাত খালি নেই। কখনো সরকার তাদের লাইন কাটছে, বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করছে, কখনো পানীয় জলের জন্য অসহযোগিতা তৈরি করছে, কখনো আশেপাশের কোনো ওয়াশরুম থাকলে সেটা যেটা তারা ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা করছে। এই দাবিতে এর আগেও একাধিকবার পথে নেমেছেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যরা। 27 জানুয়ারি সংগঠনের মহিলা সদস্যদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিধানসভা ভবন চত্বরে। বিধানসভার ভিভিআইপি গেট, অর্থাৎ যেখান দিয়ে মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ সহ মন্ত্রী আমলারা বিধানসভায় ঢোকেন, সেখানেই তুমুল বিক্ষোভ দেখান আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা। এমনকি 2 শিক্ষিকা গেটের মাথায় উঠে লাগিয়ে দেন ব্যানার, পতাকা। তারও আগে 11 জানুয়ারি একই দাবিতে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের জেরে যখন এদিন দিনভর টানটান উত্তেজনা বহাল রইল, তখন ভোটের মুখে ফের শাসক দলে যোগ দিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী, যার মধ্যে প্রধান মুখ হলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋতুপর্ণ ঘোষের বিভিন্ন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দীপঙ্কর দে। শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ ভরত কল, যাকে আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছে। এদিন তৃণমূলে যোগ দেন জলনুপুর খ্যাত অভিনেত্রী লাভলি মৈত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাশিদ খানের মেয়ে শাওনা খানও। তৃণমূলে যোগ দেওয়ার কারণ খোলাখুলি বলেছেন বর্ষিয়ান দীপঙ্কর দে। আমাকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ দুটো সম্মানে সম্মানিত করেছিলেন। আমি যখন অসুস্থ, আমার চিকিৎসার যাবতীয় খরচাপাতি সমস্ত সরকার বহন করেছে। অতএব আমি বেইমানি করতে পারবো না। সম্প্রতি দিল্লি গিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। এদিন তৃণমূলে যোগ দিয়ে পাল্টা তার সমালোচনায় সরব হয়েছেন দীপঙ্কর দে, ভরত কলরা। যারা লাল ছিল সবুজ হলো, তারপরে গেরুয়া হচ্ছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বলার হচ্ছে যখন সেই শিল্পী নিজের শিল্পীকে, একটা কো আর্টিস্টকে সে বলে তার মা কি তাকে গরু রান্না করতে শিখিয়েছে, আমার আপত্তি সেখানে। আমার ভয় সেখানে যে এরা পলিটিক্সকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। কার কোথায় গিয়ে পাঁপড় ভাজতে ইচ্ছে করে সেটা তো আমার দায়িত্ব নয়। গেছে, পাঁপড় ভাজতে গেছে, যাবে। বিধানসভা ভোটে তৃণমূলে জিতবে বলে দাবি করেন দীপঙ্কর দে। পশ্চিমবঙ্গকে সঠিকভাবে পথ দেখানো, পথনির্দেশ করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি উনি বঙ্গমাতা। বেশিরভাগ লোক বিজেপিতে চলে যাচ্ছে, এই তথ্যটা ভুল। কিছু লোক যাচ্ছে, তাদের ইচ্ছে হয়েছে, তারা গেছে, তারা ভালো বুঝেছে, তারা গেছে। ভুল বুঝলে ফিরে আসবে। ওরা ও মাঠে খেলছে, আমরা এই মাঠে খেলবো। এই 200-র ওপর কিছু ক্ষয়ক্ষতি তো হবেই, তো হয়েই থাকে, জীবনের নিয়ম। 23শে জানুয়ারি ভিক্টোরিয়ায় সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিতে ওঠার সময় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं। তৃণমূলে যোগ দেওয়ার পর সেই ঘটনার সমালোচনায় সরব হন অভিনেত্রী লাভলি মৈত্র। আজকে নেতাজির জন্মদিনে যে রামের স্লোগান তোলা হচ্ছে, আমার মনে হয় যে এটা তারা করতে চেয়েছিল মুখ্যমন্ত্রীকে অপমান, কিন্তু এটা নেতাজিকেও অপমান করা হলো। রামকে নিয়ে নোংরা রাজনীতিটা বন্ধ হোক। রাম আমাদের সবার ভগবান, আমরা সবাই তাকে ভগবান মনে করি। এদিনের যোগদান নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতোর। এটা একটা টোকেন আমরা দেখাচ্ছি মাত্র। আরো কতদের পিছনে, এই যে আমার ডান পাশে বসে আছে শাওনা খান, ওকে আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন। ওর পেছনে অদৃশ্য কত মাথা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না? সবাই ওর পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেন অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সম্প্রতি ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন খড়কুটো ধারাবাহিকের অভিনেতা কৌশিক রায়। এবার তৃণমূলে অভিনেতা অভিনেত্রীর যোগদান, যদিও এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক গুরুত্ব খুঁজে পাচ্ছে না বিজেপি। গণতান্ত্রিক দেশ জয়েন করবেন, আমরা কি তার গান শোনা বন্ধ করে দেবো? না দীপঙ্কর দার সিনেমা দেখা বন্ধ করে দেবো? আরো বেশি করে দেখবো। এটা ভালো কথা। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারে, সুতরাং আমরা সেখানে ভাবি না কেউ তার উপরে তাকে রাজনৈতিক শত্রু ভাবি না। ইতিমধ্যে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তনীদের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বাকযুদ্ধ চরমে উঠেছে। নাম না করে বন সহায়ক পদে নিয়োগে অনিয়মের অভিযোগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মুখ্যমন্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজীব। বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে। এই কম্পেন আমাকে बहुत सारे आदमी ने दिया है, हम उसको इन्वेस्टिगेशन कर रहे हैं। चोरी करके बीजेपी का पॉकेट में चला गया। আমি যখন আপনাকে মেসেজ করেছিলাম, বীরভূমের একজন বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে যে বনসহায়কের সব চাকরি তাকে দিতে হবে। আপনি তার পাল্টা ফোন করে আমায় বলেছিলেন জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। আপনি প্যান্ডোরা বাক্স খুলে দিয়েছেন। ইতিমধ্যে এ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। যদি কারসাজি করেন তাহলে এতদিনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? রাজ্যের যে কোনো মানুষ জানতে চাইবে তার মানে কি এই যে তৃণমূলের মন্ত্রী হলে, দল না ছাড়লে, কারচুপি করলেও তার 7 খুন মাফ। এবং চাকরি, যেটা কর্মসংস্থান এই রাজ্যের অন্যতম বড় ইস্যু, আজ নয় ঐতিহাসিকভাবে, সেক্ষেত্রে কারচুপি হলেও
কোনো ব্যবস্থা নেওয়া হবে না? এবং মন্ত্রিসভার একজন সদস্য যদি কারচুপিতে যুক্ত থাকেন, অবধারিতভাবে তার দায় তো স্বয়ং মুখ্যমন্ত্রীর ওপর বর্তায়। রাজীব বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে মনে করিয়ে দেবো শ্রেয়াশিস দা, শেষ 5টি মন্ত্রিসভার বৈঠকে কলকাতায় থেকে উপস্থিত হননি। তখন কেন বলেননি? তখন কেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে বা সরকারিভাবে বলা হয়নি যে রাজীব দুর্নীতিগ্রস্ত? কেন তাকে বরখাস্ত করা হয়নি বা গ্রেফতার করে তদন্ত শুরু হয়নি? সব থেকে বড় প্রশ্নটা এটাই যে সবটা মনে পড়লো দাদা দল ছাড়ার পর। আপনার সময় শুরু এখন। আমি ঠিক উল্টোভাবেই প্রশ্নটা রাখবো যে এই রাজীব বন্দ্যোপাধ্যায় 6 মাস আগে পর্যন্ত কি বলছে যে আমি ফাটিয়ে দিয়েছি, উন্নয়ন করে ফাটিয়ে দিয়েছি, ব্যাপক কাজ করেছি বাংলার, আর এখন বলছে আমরা কাজ করতে পারিনি, কাজের সুযোগ পাইনি। দেখুন, দস্যু রত্নাকর তার মা এবং স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আমি তোমাদের জন্য যে ডাকাতি করি সেই যা পাপ হয় সেই পাপের বোঝা কি তোমরা নেবে? তো মা এবং স্ত্রী রিফিউজ করেছিল তাকে। তারপর দস্যু রত্নাকর প্রায় 12 বছর মনের দুঃখে তপস্যা করে তারপর তিনি মহাকাব্য লিখলেন রামায়ণ এবং মহাকবি হলেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, মাত্র 10 বছর 9.5 মাস কেন 8 মাস পর্যন্ত পরে মাত্র 10 দিন এরা গিয়েই রাজীব বন্দ্যোপাধ্যায় সেই হনুমান ভক্তের দলে উল্টোটাও তো সত্য যে মাত্র 10 দিন যাওয়ার মধ্যে রামায়ণ লেখার চেষ্টা করছে। আমি আপনাকে বাড়তি সময় দেব। আমি বলছি মাত্র 10 দিনের মধ্যে তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন। দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ কে করছেন? স্বয়ং ক্যাবিনেটের যিনি মাথা, মুখ্যমন্ত্রী। ঠিক হ্যাঁ, তাহলে তো প্রশ্ন উঠবে যে এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন? একটাই প্রশ্ন। ঠিক আমি উল্টো প্রশ্নটাই করছি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঠিক উল্টো প্রশ্নটাই আমি করছি যে উনি যে বলছেন সেটা কষ্টকল্পিত আত্মসমর্থন। এই কারণে যে তিনি মন্ত্রী ছিলেন, তিনি একটা ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন এবং সেই ডিপার্টমেন্টে মন্ত্রী হওয়াকালীন তাকে একটা শপথ নিতে হয়েছে। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আলাদা করে তবে একজন মন্ত্রী হয় এবং সেখানে বিভিন্ন লোক, অনেক সাধারণ মানুষও আমাদের কাছে পর্যন্ত আসে যে আমার ছেলেটার কি একটা চাকরি হয় না? আমরা বোঝানোর চেষ্টা করি যে চাকরি তো একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে হয়, একটা রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হয়। উনি মন্ত্রী থাকাকালীন কে সুপারিশ করেছে, কি করেছে সে তো পরের ব্যাপার। উনি কি করে এইগুলোকে দিলেন? উনি দিলেন কি করে? তাহলে সেদিন কেন বিস্ফোরক হলেন না? একটা জায়গায় আমি কেন ছেড়ে দিলেন না? এতখানি দুজনেই একমত, সেটা হচ্ছে এই রাজ্যে কর্মসংস্থান নিয়ে কারচুপি ক্রিমিনাল অফেন্স। যে কোনো রাজ্যে এই রাজ্যে তো বটেই। এখানেই তো প্রশ্ন যে মুখ্যমন্ত্রী একবারও তো বলছেন না যে আমি দল ছাড়ার পর জানতে পেরেছি যে রাজীব কত বড় দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, অভিযোগ জেনে এতদিন ব্যবস্থা নেননি কেন? ছিল এবং তার দায়বদ্ধতা রাজীব যে মন্ত্রী তাকেই নিতে হবে। এখন তিনি বলতে পারেন ও সুপারিশ এই সুপারিশ, ওগুলোর কোনো ম্যাটার করে না এখানে। যদি অভিযোগ থাকে মুখ্যমন্ত্রী বলেছেন তার তদন্ত হবে, তদন্তের পরে ঠিক হবে যে কে দোষ বা নির্দোষ, কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে কতটা হয়নি সেটা আগামী দিনে বলবে। একটা শব্দ উঠলো, আমি জয়প্রকাশ মজুমদারের কাছে যাব। চেস ক্লাব ফরম্যাটে ওয়াশিং মেশিন নাকি বিজেপি দলে, এবং সেখানে দুর্নীতিগ্রস্তরা গেলে সেই ওয়াশিং মেশিনে একেবারে শুদ্ধ হয়ে বেরিয়ে পড়ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলছেন পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন মোদী সরকার পাঠাতে পারেনি, কিন্তু দুর্নীতিগ্রস্তদের দলে নিতে চার্টার্ড বিমান পাঠায় বিজেপি। জয়প্রকাশ বাবুর সময় শুরু এখন। আমরা জানি যে আগে জেলখানা বলা হতো, এখন সেটাকে বলা হয় সংশোধনালয়। তো প্রত্যেক মানুষের সংশোধনের সুযোগ থাকা উচিত। যেটা বললেন দস্যু রত্নাকরের অধিকার ছিল বাল্মীকি হওয়ার, সেরকম প্রত্যেক মানুষের অধিকার আছে কুজ্ঝটিকার মধ্যে থাকলে, দুর্নীতির মধ্যে থাকলে বেরিয়ে এসে সহজ রাস্তায় আবার চলার তো অধিকার আছেই। সুতরাং সেটা তো কেউ না বলতে পারবে না। কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিই, এতক্ষণ শুনলাম সুমন তোমার প্রশ্নের উত্তরে উনি বলছেন আমি আর একটা প্রশ্ন করতে চাই। তৃণমূলের যিনি এসছেন তাদের প্রশ্নের জবাব নেই, প্রশ্নের উত্তরে প্রশ্ন আছে, যাতে ওটা অন্যভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু একটা কথা বলি, তারা বলছেন এই কথা, রাজীববাবু তো এর আগেও তো এই একই কমপ্লেন করেছেন সুন্দরবন নিয়ে। তোমরাই দেখিয়েছো যে সুন্দরবনের বাঁধ হয়নি বলে হাত জোর করে ক্ষমা চেয়েছেন সেখানে গিয়ে, দলের হয়ে পার্টির হয়ে, যে টাকা আছে পড়ে আছে করতে দেওয়া হয়নি। ওই যে লক্ষ লক্ষ লোক আজকে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কাছে গিয়ে ওই রাজীব বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন, সেটার দেখেও লজ্জা করেনি এদের।
আর আজকে আমি একটা কথা নতুন করে বলে দিই যে এই যে বন সহায়ক বিজেপি একটা প্রেস করে আজ থেকে 1.5 মাস আগে আমরা এই কমপ্লেন করেছি, তখনও রাজীব বাবু ছিলেন। আমরা বলেছিলাম কি সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম সমস্তটা কালীঘাট থেকে। তাহলে তো অবধারিত প্রশ্ন হয়, আপনার কাছেই যাচ্ছি, অবধারিত প্রশ্ন হয় যে এটা জানার পর রাজীব বাবুকে নিলেন কেন? না, রাজীব বাবু তো না, আমরা বলে দিয়েছিলাম পরিষ্কার, দেখো ওটা চালিয়ে দুর্নীতি হলে না কালীঘাট থেকে কন্ট্রোল। না সুমন, 1 মিনিট, আমরা বলেছিলাম সমস্তটা এই দুর্নীতি কন্ট্রোল হচ্ছে কালীঘাট থেকে। এটা তো সামনে, এদের কি ক্ষমতা রাজীব বাবুদের, যা কিছু করেন ওই কালীঘাটের 2-3টে বাড়ি মিলে করে। একজন ওপরে মাথায় বসে আছেন আর একজন ভাইপো বন্দ্যোপাধ্যায়, এদের মতে সমস্তটা হয়। তাই জন্য অন্যদের দোষ দিয়ে লাভ নেই। আজকে যারা বলছেন তারাও বেরিয়ে এসে বলবেন আমরা আমাদেরকে আদেশ করা হয়েছিল, আমরা করতে বাধ্য হয়েছি। শুক্রবারও রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বন সহায়ক পদে নিয়োগের মতোই রাজ্যের চুক্তিভিত্তিক সমস্ত সরকারি নিয়োগেরই তদন্ত করা হোক। নিয়োগ নিয়ে তিনি তদন্ত করছেন, নিশ্চিতভাবে আমি তাকে স্বাগত জানাই, এবং এখানে নিরপেক্ষভাবে বোর্ড অ্যাপয়েন্ট করে কিভাবে কি করা হয়েছিল নিশ্চিতভাবে তদন্ত হলে সেটা উঠে আসবে। এরই মধ্যে বিজেপি থেকে তৃণমূলে এসেছেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পরই প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। ভোটের আগে তাকেই দলে নিল তৃণমূল। সৃজন রায়, রায় শব্দটা এখানে বেশ বাহাদুরবাহী, কেননা উনি হচ্ছেন আমাদের বিজেপির নেতা মুকুল রায় শ্যালক। 2017 সালে 23 নভেম্বর তৃণমূল ছেলে মুকুল রায় যোগ দিলেন বিজেপিতে। কয়েক মাস পরের বছর মুকুল রায়ের শ্যালক তিনি গ্রেফতার হলেন দুর্নীতির অভিযোগে, সৃজন রায়। তখন বারবার বিজেপির তরফে মুকুল রায় এবং অন্যান্যরা বললেন রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু মুকুল রায় গেছেন তার শ্যালককে গ্রেফতার করেছে। তৃণমূল নেতারা তখন বারবার বলতেন, সে আশিস দা আমি মনে করিয়ে দেব, যে রেলের চাকরি দেওয়ার মতো মারাত্মক দুর্নীতি, 2 কোটি টাকার হেরাফেরি, যার ফলে তো জেলে গেছেন, খুব স্বাভাবিক ব্যাপার, জেলেই যাওয়া উচিত, কোনো রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার নেই। এবং হাজতবাস করলেন 1-2 মাস নয়, 10 মাস। তারপরে আজকে তাকে তৃণমূল ভবনে বসিয়ে রাজ্যের মন্ত্রী সাংবাদিক সম্মেলন দেখে জয়েন করাচ্ছেন। আমি বলছি কোনো একটা তো সত্যি, হয় দুর্নীতির অভিযোগটা মিথ্যে আর তার এই জয়েনিংটা গৌরবান্বিত, আর নয় তো ওইটা সত্যি হলে এটা কি হচ্ছে আমার বলে দেওয়ার অপেক্ষা হয় না। প্রশ্ন একটাই থাকে যে তাহলে কি আরও উন্নত একেবারে সর্বাধিক মডেলের কোনো ওয়াশিং মেশিন তৃণমূল ভবনে আপনারা বসালেন? শ্রেয়াশিস দা, আপনার সময় শুরু এখন। দেখুন, একটা অভিযোগ, মানুষ অভিযোগ করে, প্রতারিত হলে করে, আঘাত পেলে করে, নানা কারণেও একটা অভিযোগের ভিত্তিতে উনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং সেই গ্রেপ্তার হওয়ার পরে উনি জেলে ছিলেন। যেহেতু এটা নন বেলেবল সেকশন ছিল, উনি জামিন পাননি, 10 মাস তাকে জেল খাটতে হয়েছে। কোর্টে কিন্তু এখন ঠিকই, আমি শ্রেয়াশিস দা আপনি মানবেন 100%, মানে গত 16 বছর ধরে ইস্যুতে বলেছি অভিযোগ ওঠা মানেই তিনি দুর্নীতিগ্রস্ত বা অপরাধী নন, অভিযোগ প্রমাণ হতে হয়। কিন্তু আপনারা যখন বলেন চার্টার্ড বিমানে ওই দুর্নীতিগ্রস্তরা কি করে দিল্লি গেল, তাদেরও তো কোনো অপরাধ আদালতে প্রমাণ হয়নি, তারাও তো অভিযুক্ত। হ্যাঁ, অবশ্যই। তো আমি ওই সৃজন বাবুর কথা বলছি, এখনও ওটা বিচারাধীন, এখনও কিন্তু উনি দোষী বা নির্দোষ এটা প্রমাণ হয়নি। কিন্তু অভিযোগ যখন ওঠে তখন অবশ্যই করে মানুষ সেগুলোর দিকে মানুষের দৃষ্টি পড়ে, এবং রাজনৈতিক দল হিসেবে আমরা দেখব যে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবং সেই অভিযুক্ত মানুষগুলো কি মাপের মানুষ আছেন, সমাজের কোন শ্রেণীর মানুষ আছেন, কত উপরে আছেন, এটা আমাদের দেখতে হয়। আজকে বিজেপি যে লোকগুলোকে, বিজেপি যে নেতাগুলো যোগদান করেছে তাদের বিরুদ্ধে বিজেপির কিন্তু বড় বড় অভিযোগ ছিল, বড় বিজেপির নিজেরা করেছিল। ঠিক, তাহলে শ্রেয়াশিস দা নিশ্চয়ই সৃজন বাবু সম্পর্কে যারা এই অভিযোগ চ্যানেলে বসে করেছিলেন তারা ক্ষমা চাইবেন, যে সত্যি তো তাহলে তো আগ বাড়িয়ে করা হয়েছিল, সত্যি তো সৃজন বাবু তাহলে দুর্নীতির না, আমরা এখনো জানি না, আমরা এখনো সেটা বলতে পারবো না, কারণ ওটা বিচারাধীন আছে। আমরা কি করে বলবো যে দোষী বা তাহলে দলে নিলেন? দলে উনি এসছেন একটাই কারণে, যে আমরা তিনি দলে এসছেন, কি কেন এসছেন তিনি সেটা বলেছেন, যে এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আঘাতটা একটা বড় আঘাত। তিনি এসছেন তো তিনি আসতেই পারেন। আচারি রাজ্যের মন্ত্রী হাতে পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূলে যোগ দিয়েছেন, এটা প্রথম।
দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা বললেন, আমি তো হতবাক হয়ে গেলাম, তিনি 1 বছর ধরে বিজেপি করেছেন, করার পর এখন বুঝতে পেরেছেন যে ধর্মের রাজনীতি ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না, সেই জন্য তিনি বিজেপি ছাড়ছেন। মানে বিজেপি হিন্দুত্ববাদী দল, সেটা বুঝতে 1 বছর লাগলো? আপনারা বইটা কিছু দেন না? এর জবাবটা তো আমি দিতে পারবো না, সেটা যিনি যোগদান করেছেন তিনি বুঝতে পারবেন। কিন্তু যোগদান যারা করিয়েছেন তাদেরও তো দিতে হবে। দলের পতাকা, রাজ্যের মন্ত্রী দেখুন ফুটেজে যাচ্ছে, যোগদান করেছেন, আমরা গ্রহণ করেছি, হাতে দলের পতাকা নিয়ে মন্ত্রী যোগদান করাচ্ছেন, আমরা তাকে গ্রহণ করেছি, তিনি যোগদান করেছেন। তিনি কেন যোগদান করেছেন, উপলব্ধি তার কতদিনে হলো, এটা উনি নিজে বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো না। তাহলে আপনি নিশ্চিত যে দুর্নীতিগ্রস্ত কাউকে আপনি দলে নেননি? না, এটা বলতে পারবো না। আমরা এখনো যে কেস চলছে সেটা আমরা কেমন করে বলবো, এটা বলা কি করে সম্ভব? ঠিকই, তাহলে তো রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত কিনা সেটাও বলা যাবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন? প্রমাণিত হয়নি। মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার কাছে কিছু অভিযোগ ছিল, আমি এটা তদন্ত করব, তাতেই, এবং ওনার নামও বলেনি, তাতেই উনি পাল্টা বলতে থাকলেন যে প্লেনে করে দুর্নীতিগ্রস্তরা গেছেন, বলেছেন হিন্দিতে। হ্যাঁ বলেছেন তো, দুর্নীতিগ্রস্তরা গেছে, হ্যাঁ এটা আমাদের তো অভিযোগ। এবার দুর্নীতিগ্রস্ত নয়, চোরি করকে ভাগ গেয়া। হ্যাঁ অবশ্যই, এটা তো আমরা অভিযোগ করছি, আগামী দিনে সেটা প্রমাণ হবে, এটা আমাদের বিশ্বাস আছে। আমি জয়প্রকাশ মজুমদারের কাছে যাব, 2 মিনিটের ফরম্যাট। না, এটা তো আমি বুঝতে পারছিলাম স্নেহাশিস বাবুর অস্বস্তি, এইটা ওনার তোমার প্রশ্ন বানে। আমি একটা কথা, দাদা সৃজন রায় আপনাদের দলে এই অভিযোগ থেকে গত 1 বছর বিজেপি দলেই ছিল না। সৃজন দেখুন, রাজনৈতিকভাবে তো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব নয়, তার পরিচয় আপনারা যেটা বললেন মুকুল রায়ের শালা, এবং আজকে তৃণমূল ঘটা করে দিয়েছে যে নাকের বদলে নড়ুন পেলাম, টাক ডুমা ডুম ডুম, এবং সেইটাই ওরা বলছেন। আজকে সেই কথা বলে তো আজকে মানে লাভ নেই। আমি শুধু তোমাকে একটা কথা বলি যে মানস ভূঁইয়ার মতন এই ঘটনা হবে না তো, যে 320 যার বিরুদ্ধে আছে, মানে হত্যা করার জায়গা, সেখানে নিজের পার্টিতে নিয়ে সেই কেস আর দিনের আলো দেখলো না এখনো পর্যন্ত। কতদিন হয়ে গেল সেটা তো সবাই জানে। সেই রকম এই সৃজন রায়ের বিরুদ্ধে যে তৃণমূল 2 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আমি শুধু যোগ করব, মানুষকে বাদ দিয়ে চার্জশিট হয়ে গেছে, আর সম্ভাবনা নেই, ওই মামলায় কোনো কিছু আশঙ্কা নেই। মানে মানুষ ভূঁইয়ার তো বলছেন? হ্যাঁ সেইটাই তো বলছি, তৃণমূলের প্রকৃতিটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার। মানুষ ভূঁইয়া সিনড্রোম, যে 300 কোটি হত্যার মামলা যেদিন জয়েন করলো সেদিন চলে গেল বস্তার নিচে, কোনোদিন আর দিনের আলো দেখবে না। এই যাদের হয় যে কেস দেখিয়ে পার্টিতে আসুক, আর দুর্নীতির কথা যত কম বলা যায় তত ভালো। একদম, শুধু আপনি 302 নম্বর ধারা। একটু দাঁড়ান, আপনার কাছেই যাবো জয়প্রকাশ দা। শুধু আমার একটাই প্রশ্ন, যে কাদের ওয়াশিং মেশিনটা বড়? না শুনুন, ওয়াশিং মেশিনের যে বারবার প্রশ্ন আসছে না, আমরা মনে করি একটা পার্টি বিজেপি যার পঞ্চনিষ্ঠা আছে, একটা নীতি আছে, আইডিয়ালিজম আছে, তৃণমূলের যেটার কোনো বালাই নেই। দলবদলের পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে, তখন কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিবিআই এর পাশাপাশি এবার তদন্তে নামল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিও। ভোটের মুখে ইতিমধ্যেই বেআইনি কয়লা পাচার নিয়ে তেড়ে ফুড়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই। তবে এখনো পর্যন্ত ফেরার কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ইতিমধ্যেই তার নামে গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। 11 ফেব্রুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই এর স্পেশাল কোর্ট। সিবিআই সূত্রে খবর, আত্মসমর্পণ না করলে আদালতে তার সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় ফেরার আরেক অভিযুক্ত যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র, তার বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে। বিনয়ের ভাই বিকাশ মিশ্রকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একাধিক পুলিশ কর্মীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কয়লা পাচারের অভিযোগ ও তাকে ঘিরে সিবিআই তদন্তকে হাতিয়ার করে তৃণমূলকে বারবার আক্রমণ শানিয়েছে বিজেপির কেন্দ্রীয় রাজ্য স্তরের নেতারা। बालू सिंडिकेट और कोयला सिंडिकेट, ये जिसको बोलते हैं कि यहाँ लूट हो रही है, लूट। আপনার বিনয় মিশ্র কোথায়? তিনি গরুতেও আছেন, কয়লাতেও আছেন। পাল্টা ভোটের আগে ফায়দা তুলতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহারের অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। কিছু বললে আপনার বিরুদ্ধে কোনো কেস নেই, একটা লাগিয়ে দিচ্ছে, আছে কনস্পিরেসি ব্যুরো, কয়েকটা লোককে বসিয়েছে মোদির পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো। এই প্রেক্ষাপটে শুক্রবার কয়লা পাচার কাণ্ডে তদন্তে নামলো সিআইডি। সিআইডি যে কয়লা পাচার কাণ্ডে তদন্তে নামতে পারে বৃহস্পতিবারই সেই ইঙ্গিত ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আমি যেহেতু আপনি কয়লা কেলেঙ্কারির কথা বললেন,
আমি সর্বশেষ পাওয়া খবর একটা আপনাকে জানিয়ে রাখি যে সিবিআই গতকাল হাইকোর্ট একটা রায় দিয়েছে, রেলের এলাকার বাইরে সিবিআই রাজ্যে অন্য জায়গায় কিন্তু অনুমতি ছাড়া, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো তল্লাশি বা কাজ করতে পারবে না। এদিকে ইসিএল এর প্রায় 33টি কমপ্লেন জমা ছিল এর আগে এই কয়লা চুরি নিয়ে। ফলে আমরা যেটুকু জানতে পেরেছি যে সিআইডি একটা বিশেষ টিম গঠন করেছে এবং রাজ্য সরকারের সিআইডি এবার কয়লা কেলেঙ্কারি তদন্তে নামছে এবং আগামীকাল আসানসোল বা ওই দিকে ইসিএল এর দফতরে সিআইডি স্পেশাল টিম কাল সকালে রওনা আমি হচ্ছে। আপনার সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি আবার রিপিট করছি, যেহেতু এই মুহূর্তে আপনি একটা ব্রেকিং নিউজ আমাদের সংবাদের পরিভাষায় যাকে বলে সেটা দিয়েছেন। আপনি বলছেন যে আপনার কাছে যা খবর, অর্থাৎ দলীয় সূত্রে খবর, যে সিআইডি আগামীকাল থেকে তদন্তে নামবে এবং এই কয়লা চুরির তদন্তে সিবিআই যেরকম তদন্ত করছে সেরকম সিআইডিও তদন্ত করবে। সিআইডি তদন্ত করবে কাল বিশেষ দল। আমরা যেটুকু জেনেছি ইসিএল দফতরে যাবেন এবং যে অন্যান্য যে ওপেন কাস্ট খনিগুলি আছে সেই সব স্পট পর্যন্ত ভিজিট করবেন। যারা বেআইনি এই কয়লা পাচারে যুক্ত একজনকেও ছাড়া হবে না। শুক্রবার সকালে ডিআইজি সিআইডি অজয় ঠাকুরের নেতৃত্বে রাজ্য পুলিশ ও সিআইডির একটি দল যায় পশ্চিম বর্ধমানের অন্ডালে। সেখানে প্রথমে ইসিএল এর কাজরা এরিয়া অফিসে যান তদন্তকারীরা। কথা বলেন ইসিএল এর আধিকারিকদের সঙ্গে। কয়লা কাণ্ডে বা তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের সিআইডি যারা আধিকারিক তারা এখানে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডিআইজি সিআইডির নেতৃত্বে অজয় ঠাকুর, তার নেতৃত্বে এখানে 20 জন সিআইডির টিম এসে ঢুকেছে অন্ডাল, ইসিএলের যে অন্ডাল এরিয়া অফিস রয়েছে সেই অন্ডাল এরিয়া অফিসের কার্যালয়ের ভেতরে ঢুকেছেন। অন্ডালে ইসিএল ও রাজ্য সরকারের কয়লা খাদান থাকার পাশাপাশি একাধিক বেআইনি খনি থেকে কয়লা তুলে পাচার করা হয় বলে অভিযোগ দীর্ঘদিনের। এদিন সেরকমই কয়েকটি বেআইনি কয়লা খাদানে অভিযানে যান সিআইডি তদন্তকারীরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সিআইডি সূত্রে খবর, অতীতে ইসিএল এর দায়ের করা মোট 33টি এফআইআর রয়েছে। তার মধ্যে 3টি এফআইআর এর ভিত্তিতে তদন্তে নেমেছে সিআইডি। এই 3টি এফআইআরই বারাবণী, অন্ডাল ও পাণ্ডবেশ্বরের কয়লা খনি সংক্রান্ত। কমপ্লেনেন্ট এরিয়া অফিস ওয়াজ দ্য কমপ্লেনেন্ট না, কমপ্লেন এখান থেকে হয়েছিল। লুক ইনটু অল দ্য অ্যাসপেক্টস, প্রত্যেক অ্যাসপেক্ট দেখা হবে। আগে তো যারা কমপ্লেন করেছিলেন ওনার সঙ্গে এই জন্য ভিজিট ছিল। কমপ্লেন যারা করেছেন কি দেখে করেছেন কি হয়েছে, তারপর ফিল্ড ভিজিটস, তারপর অন্যদিকে সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার নিয়ে সিআইডি তদন্তের ওপর তারাও নজর রাখছে।